সালটা ২০২৩, মাস অগস্ট। ঠিক এক বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেলের দোতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, আবার অভিযোগ তাকে খুন করা হয়েছে। একেবারেই হয়তো নামটা আপনাদের মনে পড়েছে। প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডু সিনিয়রদের র্যাগিংয়ের জেরে শেষ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেলের দ্বিতীয় তলা থেকে ঝাঁপ দিতে বাধ্য হয়, আর যাকে কেন্দ্র করে তারপর রাজ্য রাজনীতি চরম উত্তাল পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। মিডিয়া এক সুরে গজরাতে শুরু করে। প্রত্যেকের সামনে একটাই প্রশ্ন, স্বপ্নদীপের স্বপ্ন এইভাবে ভেঙে গেল কি করে? আর স্বপ্নদীপের স্বপ্ন যারা র্যাগিংয়ের জেরে এইভাবে চুরমার করে দিল, তাদের যথা উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ২৪ ঘন্টায় মৌপিয়া নন্দী এই ঘটনার শেষ পর্যন্ত শেষ দেখবে বলেও কথা দিয়েছিল। কিন্তু এক বছরের কিছু মুহূর্ত আগে যখন মৌপিয়া নন্দীকে স্বপ্নদীপের পরিবার সম্বন্ধে প্রশ্ন করা হয়, তখন মৌপিয়া নন্দী স্বপ্নদীপের পরিবারকে নিয়ে একটি কথাও বলতে পারেননি। আসলে তিনি শেষ দেখবেন বলেছিলেন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বসে। বাস্তবে তিনি স্বপ্নদীপের স্বপ্নের কোনো খবর রাখেননি। তিনি সেই মুহূর্তে শুধুমাত্র নিজের চ্যানেলের টিআরপিরই স্বপ্ন দেখেছিলেন। আর সেই জন্যেই এক বছর পর স্বপ্নদীপের স্বপ্নও রইল অধরা, এবং স্বপ্নদীপের আত্মহত্যা না খুন, এই রহস্যের মধ্যে দিয়ে যাদবপুরের র্যাগিংয়ের ঘটনায় যে সকল ছাত্ররা গ্রেফতার হয়েছিলেন, তাদের মধ্যে বর্তমানে বেশ কয়েকজন জামিনে ছাড়াও পেয়েছেন। আর এই মামলা এখনও চলছে, রহস্যের কিনারা এখনও হয়নি। আর তারই মধ্যে ২০২৪-এ এসে গেল অগাস্ট মাস, যখন স্বপ্নদীপের এই ঘটনাকে মানুষ আবারও সোশ্যাল মিডিয়ার পাতায় মনে করার চেষ্টা করছে। ঠিক সেই সময়ই ৯ তারিখ ভোরবেলা আরজিকর হাসপাতাল থেকে উঠে এলো একটি মর্মান্তিক এবং রোমহর্ষকর খবর। তা হচ্ছে স্নাতকোত্তর মহিলা ডাক্তারকে আরজিকরের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ৪ তলার সেমিনার ভবন থেকে অর্ধনগ্ন অবস্থায় মৃত উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই রাজনৈতিক রং চড়তে শুরু করে। একদিকে যখন ৮ই অগস্ট আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শোকের আবহ, তারই মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা চলাকালীন যখন সকাল থেকে আরজিকরের এই খবর সামনে আসে, স্বভাবতই বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার পাশাপাশি সারা রাজ্যের মানুষ এবং রাজ্যের সকল সংবাদ মাধ্যমের ক্যামেরা এবং নজর ঘুরে যায় আরজিকরের দিকে। সামনে উঠে আসে পড়ুয়া মহিলা ডাক্তারকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ৪ তলার সেমিনার হলে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার দেহ শায়িত অবস্থায় পাওয়া যায় সেমিনার হলেরই পাতা নীল কার্পেটের ওপর, যার মধ্যে দেখা যায় চাপ চাপ রক্ত। মুখে রক্ত গড়িয়ে পড়ছে, চোখ দুয়ের দুধার দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। দেহের বিভিন্ন জায়গায় অসংখ্য ক্ষত দাগ, এমনকি ক্ষতচিহ্ন পাওয়া যায় যৌনাঙ্গেও। অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এই ডাক্তারি ছাত্রীর মৃতদেহ। আর তারপরেই সারা রাজ্য জুড়ে আবারও প্রশ্নের মুখে চলে আসে সরকারি হাসপাতালে মহিলা ডাক্তার এবং পুরুষ ডাক্তারদের সুরক্ষার বিষয়টি। আপনাদের হয়তো মনে আছে ২০২২ সালে মেডিকেল কলেজে এইরকমই একটি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে পড়ুয়া ডাক্তারি ছাত্রদের ওপর মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। যদিও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় সেইবার সেই ডাক্তারদের প্রতিবাদ কোনো রকমে ঠেকানো গেছিল। কিন্তু এবার আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে ডাক্তাররা প্রতিবাদে গর্জে উঠেছেন। সারা রাজ্য তথা সারা দেশ জুড়ে সকল মেডিকেল কলেজের ডাক্তার পড়ুয়া স্বাস্থ্যকর্মীরা একযোগে এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন।
অন ডিউটি একজন মহিলা পড়ুয়া ডাক্তারকে এইভাবে নৃশংসভাবে মারধর করে, ধর্ষণ করে এবং শেষ পর্যন্ত খুন করার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য তথা সারা দেশের মানুষ শিহরে উঠেছে। আর এই ঘটনার প্রেক্ষাপটের মধ্যে দিয়ে নজিরবিহীনভাবে গত ১৩ বছরে প্রথমবার আমাদের রাজ্যের রাজ্য প্রশাসন, রাজ্য সরকার এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সম্পূর্ণ পরিস্থিতির মোকাবিলা করলেন, যাকে কেন্দ্র করে ২৪ ঘন্টার মধ্যেই এই ঘটনার মূল অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ল। অভিযুক্ত পেশায় সিভিক ভলেন্টিয়ার, যথেষ্ট প্রতিপত্তি সম্পন্ন এই সিভিক ভলেন্টিয়ার, যার হাসপাতালে নিয়মিত যাতায়াত ছিল, যে যুক্ত ছিল দালাল চক্রের সঙ্গে। আর তার জন্যেই এমার্জেন্সি ডিপার্টমেন্টে কোন দিন কোন চিকিৎসক, বিশেষ করে কোন দিন কোন মহিলা চিকিৎসকের ডিউটি থাকে এবং তারা কোন সময় কখন ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ৪ তলার সেমিনার হলে গিয়ে রেস্ট নেন, তা হয়তো এই ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়, যে পেশায় সিভিক ভলেন্টিয়ার, তার জানা ছিল। আর সেই সুযোগই সে কাজে লাগালো শুক্রবার ভোরে। ঘটনার ব্যাপকতা এত চরম পর্যায়ে পৌঁছায় যে ২৪ ঘন্টার মধ্যেই আমাদের রাজ্যের সকল মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া, সিনিয়র ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা একযোগে এর প্রতিবাদে সরব হয়। ডাক্তারি পড়ুয়ারা বিভিন্ন মেডিকেল কলেজে কর্মবিরতিরও ডাক দেন। বিশেষ করে আরজি করের ডাক্তারি পড়ুয়ারা এই ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে প্রতিবাদে সরব হন। তারা সরাসরি আরজি করের অধ্যক্ষের পদত্যাগের দাবি করেন, পাশাপাশি একগুচ্ছ দাবিতে তারা আন্দোলনে সরব হন। আর এই ঘটনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে পুলিশ তড়িঘড়ি তদন্ত শুরু করে। ঘটনাস্থলে শুক্রবারই পৌঁছান পুলিশ কমিশনার বিনীত গোয়েল, উপস্থিত হন জেলা শাসক। সকলের উপস্থিতিতে উদ্ধার করা হয় মৃতার দেহ। আরজি করেই করা হয় তার দেহের ময়না তদন্ত। তার সহপাঠী, বন্ধু, নির্যাতিতার পরিবারের সদস্য এবং অন্যান্য আধিকারিকদের সামনে অন ভিডিও ক্যামেরা এই সম্পূর্ণ ময়নাতদন্তের প্রক্রিয়া করা হয় এবং তারপর উঠে আসে একাধিক তথ্য। তা হচ্ছে নির্যাতিতাকে ব্যাপকভাবে মারধর করা হয়, যার জেরে তার হাড় ভেঙে যায়, তার যৌনাঙ্গে ক্ষত চিহ্ন পাওয়া যায়, তার শরীরে একাধিক আঁচড়ের দাগ পাওয়া যায়, তার ঠোঁটের কোণে রক্তের চিহ্ন পাওয়া যায়, চোখের দুধারে রক্তের ছাপ পাওয়া যায়। আর এই সবের মধ্যে দিয়ে এই মর্মান্তিক রোমহর্ষক ঘটনাকে কেন্দ্র করে মানুষ শিহরে ওঠেন। আর তারই মধ্যে শুক্রবার রাতেই গ্রেফতার হয় এই ঘটনার অন্যতম অভিযুক্ত। প্রথম থেকেই প্রশ্ন উঠছিল আরজি কর হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। প্রশ্ন উঠছিল এমার্জেন্সি ডিপার্টমেন্টের ৪ তলার এই সেমিনার হলে কেন সিসিটিভি নেই। তার উত্তর আরজি করের পড়ুয়ারাই দিয়েছেন। তার অন্যতম কারণ, এবং তা অত্যন্ত লজ্জার বিষয়, যেখানে আরজি করের মতো একটি প্রেস্টিজিয়াস হাসপাতালের নতুন ক্যাম্পাসের জন্য রাজ্য সরকার নতুন জমি দান করলো, বছর বছর গুচ্ছ গুচ্ছ কাঁড়ি কাঁড়ি টাকা ফান্ড রিলিজ করে রাজ্য সরকার, সেখান থেকে স্বভাবতই মানুষের সামনে প্রথম প্রশ্ন উঠেছিল যে এই গোটা ঘটনা যেখানে ঘটেছে সেই ৪ তলার সেমিনার হলে কোনো রকম সিসিটিভি লাগানো নেই। আর তাকে কেন্দ্র করেই প্রশাসনের ব্যর্থতা এবং বিশেষ করে কলেজ প্রশাসনের ব্যর্থতার দিকে আঙুল ওঠে। কিন্তু এর সদুত্তর পাওয়া যায় মুহূর্তের মধ্যে। আরজি করের পড়ুয়া ডাক্তাররা জানায় যে এমার্জেন্সি ডিপার্টমেন্টে কোনো রকম রেস্ট রুম নেই মহিলা এবং পুরুষ ডাক্তারদের জন্য। তার জন্যেই মহিলা ডাক্তারেরা ৪ তলার এই সেমিনার হলে গিয়ে রেস্ট নেন। অনেক মহিলা ডাক্তার এবং স্বাস্থ্য মহিলা কর্মীরা তারাই এমার্জেন্সি ডিপার্টমেন্টের ৪ তলার এই সেমিনার হলে গিয়েই পোশাক পরিবর্তন করেন। আর সেই জন্যেই এই সেমিনার হলের ভেতর কোনো রকম সিসিটিভি নেই। আর সেখান থেকেই ঘনীভূত হয় একাধিক রহস্য। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে একটি ব্লুটুথ হেডফোনের ছেঁড়া অংশ। আর তারপর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। সেমিনার হলের ভেতর সিসিটিভি না থাকলেও এমার্জেন্সি ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গার লাগানো সিসিটিভি এবং হাসপাতাল চত্বরের বিভিন্ন সিসিটিভি ক্যামেরা, এমনকি রাস্তার সিসিটিভি ক্যামেরা, এই সব জায়গার সিসিটিভি ফুটেজের বিশ্লেষণ শুরু করে কলকাতা পুলিশ। বিশ্লেষণ করে কলকাতা পুলিশ দেখতে পায় একজন সাসপেক্টকে, যে রাত ১১টায় প্রথমবার আরজি কর হাসপাতালে প্রবেশ করে। কিছুক্ষণ সময় পর সে আরজি কর হাসপাতাল থেকে বেরিয়ে যায়। এরপর পুলিশ জানতে পারে অভিযুক্ত বাইরে মদ্যপান করে।
মদ্যপানের পর অভিযুক্ত এই সিভিক ভলেন্টিয়ার, যার নাম সঞ্জয় রায়, সে আবারও ভোরবেলা 4টে নাগাদ আরজি করের এমার্জেন্সি ডিপার্টমেন্টে প্রবেশ করে, যার পর তাকে আধ ঘন্টা 35 মিনিট পর হাসপাতালের এমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে বেরোতে দেখে। পুলিশের অনুমান সেই আধ ঘন্টা অর্থাৎ 30 থেকে 35 মিনিট সময়ের মধ্যেই অভিযুক্ত সঞ্জয় রায় আসল কুকীর্তি করেছে। আর তারপরেই পুলিশ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পেশায় সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত সঞ্জয় রায় নিজে মুখে স্বীকার করে নিজের কুকীর্তির কথা। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ব্লুটুথ হেডসেটটি যখন অভিযুক্তর ফোনের সামনে অন করে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা, সঙ্গে সঙ্গে তার মোবাইলের সঙ্গে পেয়ার হয়ে যায়। অভিযুক্তর মোবাইল থেকে উদ্ধার হয় এক গুচ্ছ অশ্লীল ভিডিও। আর এরই মধ্যে দিয়ে অভিযুক্ত নিজে স্বীকার করে নিজের কুকীর্তির কথা। কিন্তু সে এটাও বলে সেই ঘটনার জন্য এক বিন্দু অনুতপ্ত নয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শনিবার পুলিশ যখন অভিযুক্তকে শিয়ালদা আদালতে পেশ করে, আদালতের তরফে অভিযুক্তকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, গত 13 বছর রাজ্যে ঘটে গেছে একাধিক এই ধরনের মর্মান্তিক রোমহর্ষক ধর্ষণের ঘটনা, ঘটেছে একাধিক মহিলা নির্যাতনের ঘটনা। কিন্তু এই প্রথমবার রাজ্য প্রশাসন এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এত তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিতে দেখা গেল। তাহলে অবশ্যই প্রশ্ন উঠছে, এই তৎপরতার কারণ কি? বিজেপির তরফে বৃহস্পতিবার ঘটনা সামনে আসার পরপরই আরজি করের বাইরে গিয়ে জমায়েত করে আন্দোলন স্লোগানিং শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা নেত্রীরা। একই সঙ্গে তারা আবারও অভিযোগ তোলেন রাজ্যে মহিলারা সুরক্ষিত না, যা তারা লোকসভা নির্বাচনের আগে থেকে সন্দেশখালীর প্রসঙ্গকে কেন্দ্র করে দফায় দফায় তুলে আসছেন। খোদ রাজ্যের বিরোধী দলনেতা তথা রাজ্য বিজেপির বর্তমান অন্যতম নেতা শুভেন্দু অধিকারীও সেই একই মহিলা নির্যাতন এবং রাজ্যে মহিলারা সুরক্ষিত নন বলে দাবি তোলেন এবং পাশাপাশি তিনি সিবিআই তদন্তের দাবি তোলেন। আর এটাই হচ্ছে রাজ্য প্রশাসনের তৎপরতার অন্যতম একটি সূত্র। তা হচ্ছে, এই ঘটনা সামনে আসার শুরু থেকেই রাজ্য প্রশাসন পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের মধ্যে দিয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে যথাযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তি দেবার কথা বলেন। যার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার দিনই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতার পরিবারকে আশ্বস্ত করেন প্রশাসন এই ঘটনাকে একেবারেই স্পেয়ার করবে না। এই ঘটনার সঙ্গে যুক্ত যে বা যারা প্রত্যেককে দ্রুত গ্রেফতার করবে এবং তারপর তাদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে যথাযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও একটি ঘোষণা করেন, যদি নির্যাতিতার পরিবার বা আরজি করের পড়ুয়া সহপাঠী ডাক্তারি ছাত্ররা চান তাহলে অন্য কোনো এজেন্সিকে দিয়েও এর তদন্ত করাতে পারেন। রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশের এতে কোনো রকম বাধা নেই। তাদের যদি কলকাতা পুলিশের তদন্তের উপর আস্থা না থাকে তাহলে তারা সিবিআই তদন্ত করাতে পারেন। আর এরপরেই তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হন। মৃতার পরিবারের সঙ্গে শুক্রবার দেখা করেন সাংসদ সৌগত রায় এবং রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তারাও একযোগে মৃতার পরিবারের সঙ্গে সহব্যথীর পাশাপাশি তারাও একই কথা বলেন যে মৃতার পরিবার যদি পুলিশের তদন্তে আশ্বস্ত না হন তাহলে তারা চাইলে অন্য কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে পারে। তারা চাইলে সিবিআই তদন্ত করাবারও আবেদন করতে পারেন। রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। একই সুর শোনা গেল পুলিশ কমিশনার বিনেত গোয়েলের গলায়ও। তিনি এই ঘটনার জন্য অত্যন্ত ক্রুদ্ধ, কারণ যে ঘটনা ঘটেছে তাতে করে তারা শিহরে উঠেছেন। এই ঘটনার অভিযুক্তকে এক বিন্দু নিষ্কৃতি দেবেন না এবং তিনি সরাসরি জানান সর্বোচ্চ শাস্তির জন্য পুলিশ আবেদন জানাবে। একই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও সর্বোচ্চ শাস্তির পক্ষে সওয়াল করেন। এবং তারপর শুক্রবার রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং সাংসদ সৌগত রায় একযোগে অভিযুক্তের ফাঁসির সাজার দাবি জানান, যে দাবি বৃহস্পতিবার ঘটনা সামনে আসার পর বিজেপির তরফে তোলা হয়েছিল। কিন্তু ঘটনার এই ব্যাপকতার মধ্যে শুক্রবার সারাদিনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা নিয়ে ব্যস্ত ছিলেন বাম কর্মী সমর্থকেরা।
যদিও বৃহস্পতিবার সন্ধেবেলা আরজি করের বাইরে জমায়েত শুরু করে সিপিআইএম এবং এসএফআই ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা। শুক্রবার সকাল থেকে তারা দফায় দফায় অবস্থার বিক্ষোভ, এমনকি আরজি করের ভেতরে ঢুকে প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে সামিল হবারও চেষ্টা করেন। দফায় দফায় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেও তাতে তারা অসফল হন। আবার এরই মধ্যে আরজি করের প্রতিবাদী পড়ুয়া ছাত্ররাও গেটের সামনে এসে সরাসরি বলেন তাদের আন্দোলনে যুক্ত হতে হলে রাজনৈতিক রং ছেড়ে রাজনৈতিক ঝান্ডা রেখে সাধারণ মানুষ হিসাবে তাদের প্রতিবাদে যুক্ত হতে হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার রাজ্যের সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম এবং সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন। তারা একযোগে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। কিন্তু এই গোটা প্রেক্ষাপটের মধ্যে একটা প্রশ্ন কেউ করছে না, তা হচ্ছে রাজ্য প্রশাসন এত তৎপরতার সঙ্গে কাজ করলো কেন? 13 বছরে প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই ধরনের ঘটনায় এত তৎপরতার সঙ্গে কাজ করলো। শুধু তাই না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন সিবিআই তদন্ত করানো হলে তার কোনো আপত্তি নেই, রাজ্য প্রশাসন এবং পুলিশ সম্পূর্ণ সহযোগিতা করবে। তিনি সর্বোচ্চ শাস্তিরও দাবি জানাচ্ছেন। তাহলে প্রশ্ন উঠছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত তড়িৎ গতিতে এতগুলো দাবি একসঙ্গে জানালেন? তার অন্যতম কারণ হচ্ছে 2023 সালের অগাস্ট মাস। শুরুতেই বললাম যাদবপুরের স্বপ্নদ্বীপের কথা। স্বপ্নদ্বীপের ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার কোনো রকম চান্স নিতে রাজি হননি। স্বপ্নদ্বীপের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে রাজ্য জুড়ে প্রতিবাদ, বিক্ষোভ এবং সমালোচনার মুখে পড়েছিল রাজ্য প্রশাসন, সেই সমালোচনা, প্রতিবাদ, বিক্ষোভ থেকে আগেভাগেই প্রশাসনকে রক্ষা করার তাগিদে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই রাজ্য প্রশাসন বলিষ্ঠ এবং সম্পূর্ণ তদন্তের পক্ষেই সরব হয়। এমনকি সিবিআই তদন্তের জন্য তারা সম্পূর্ণ সাহায্য করবে বলেও জানিয়ে দেয়। শুধু তাই না, এই ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপটের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রেক্ষাপট আছে। তা হচ্ছে লোকসভা নির্বাচনের আবহাওয়াতেই আমাদের রাজ্যে ঘটে গেছে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু, তা হচ্ছে সন্দেশখালীর ঘটনা। শেখ শাহজাহান বাহিনীর নেতৃত্বে সন্দেশখালীর নির্যাতিতাদের একের পর এক ঘটনা যেভাবে সামনে আসে, তাতে করে নির্বাচনী আবহে যথেষ্ট চাপের মুখে পড়েছিল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য প্রশাসন, যাকে কেন্দ্র করে এবার আরজি করে এই স্নাতকোত্তর পড়ুয়া মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে নির্যাতন চালিয়ে খুন করার ঘটনার তড়িৎ গতিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং 24 ঘন্টা কাটার আগেই অভিযুক্তকে গ্রেফতার করে, অভিযুক্তকে স্বীকারোক্তি করায় এবং তাকে আদালতে পেশ করে। পুলিশের হাতে আসে এক গুচ্ছ প্রমাণ, সামনে উঠে আসে স্পষ্ট মোটিভ। কিন্তু এখান থেকেই প্রশ্ন, আরজি করের মতো একটা প্রেস্টিজিয়াস অর্গানাইজেশনে, একটি এত বড় শিক্ষা প্রতিষ্ঠান এবং মেডিকেল কলেজে কেন ডাক্তারদের জন্য কোনো রকম রেস্ট রুম নেই? কেন মহিলা ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের 4 তলার এই সেমিনার হলে যেতে হয় রেস্ট নিতে বা পোশাক পরিবর্তনের জন্য, যেখানে রাজ্য সরকার ফি বছর কোটি কোটি টাকা স্বাস্থ্যের জন্য খরচা করছে, যেখানে মেডিকেল কলেজের প্রতিনিয়ত উন্নতিকরণের জন্য রাজ্য প্রশাসন উদ্যোগী ভূমিকা নিচ্ছে, সেখান থেকে আমাদের রাজ্যের এই পড়ুয়া চিকিৎসক বা যারা স্নাতকোত্তর ডাক্তার, তাদের জন্য রেস্টরুমের ব্যবস্থা করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। আর সেখান থেকে সত্যি এই ঘটনার জন্য আরজি কর কর্তৃপক্ষের জন্য আশীর্বাদ দ্য ট্রুথ জানায় সেম, লজ্জা লাগা দরকার আরজি কর কর্তৃপক্ষের। তাদেরকে আশীর্বাদ দ্য ট্রুথ ধিক্কার জানায়। ছি ছি ছি। আরজি কর কর্তৃপক্ষ যে নজির গড়ল, তাতে করে আগামী দিনে রাজ্য সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের রাজ্যের সকল মেডিকেল কলেজে পড়ুয়া ডাক্তার এবং স্নাতকোত্তর ডাক্তার, বিশেষ করে মহিলা ডাক্তার এবং মহিলা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার আরও জোরদার ব্যবস্থা করা। বিশেষ করে রাতের সময় যে মহিলা ডাক্তার এবং মহিলা স্বাস্থ্যকর্মীরা ডিউটিতে থাকবেন, তাদের সুরক্ষার দিকে বিশেষ করে নজর দেওয়া দরকার। রাত 11টার সময় মৃতা শেষবার তার মায়ের সঙ্গে কথা বলেছিলেন। তারপর তার সহপাঠীদের সঙ্গে রাতের খাবার সেরে
তিনি লকার থেকে কমলা কম্বল নিয়ে চলে যান এমার্জেন্সি ডিপার্টমেন্টের 4 তলার এই সেমিনার হলে, যেখানে তিনি প্রথমে পড়াশোনা করে সেমিনার রুমের নিচে পেতে পাতা নীল কার্পেটের মধ্যেই শুয়ে পড়েন গায়ে কম্বল ঢাকা দিয়ে। পুলিশের অনুমান অভিযুক্ত মদ্যপ অবস্থায় 4টে নাগাদ হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে ঢোকে এবং সে জানতো যে এমার্জেন্সি ডিপার্টমেন্টের 4 তলার এই সেমিনার হলে মহিলা ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা রেস্ট নেয়, আর সেই সুযোগেরই সে অসৎ ব্যবহার করে। সে হয়তো এমার্জেন্সি ডিপার্টমেন্টের 4 তলায় গিয়ে সেমিনার হলে উঁকি মারে, আর যখন সে দেখে যে একমাত্র একজন মহিলা সেমিনার রুমে রেস্ট নিচ্ছে, তখন তার নৃশংসতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার ওপর। প্রাথমিক অবস্থায় পুলিশের অনুমান এবং অভিযুক্ত নিজেও স্বীকার করেছে যে সে যখন অত্যাচারের জন্য ঝাঁপিয়ে পড়ে মৃতার ওপর, তখন তিনি ঘুমিয়েছিলেন। তড়িৎ গতিতে নিজের তন্দ্রা কাটিয়ে রেজিস্ট করার চেষ্টা করেন, কিন্তু অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তাকে মারধর শুরু করে। তার জেরে তার শরীরে একাধিক জায়গায় ক্ষতচিহ্ন সৃষ্টি হয়, এমনকি তাকে ধর্ষণ করা হয়েছে বলেও পুলিশের প্রাথমিক তদন্তেই উঠে এসছে, যার জেরে এই ঘটনায় ইতোমধ্যে ধর্ষণের মামলাও রুজু করা হয়েছে। অর্থাৎ এরপরেই যখন অভিযুক্ত সঞ্জয় রায় নিজের পাশবিক আকাঙ্ক্ষা চরিতার্থ করে, তারপর শেষমেশ বিপদ বুঝে ওই মহিলা ডাক্তারকে দমবন্ধ করে খুন করে, আর তারপরেই সে ঘটনাস্থল থেকে বেরিয়ে যায়। বেরিয়ে সে বাড়ি ফেরে এবং বাড়ি ফিরে সে আবারও মদ্যপান করে। এই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের মা প্রথমত ছেলের বিরুদ্ধে এই অভিযোগ মানতে রাজি না হলেও তিনি এটি জানিয়েছেন যে তিনি ছেলেকে নিয়ে অত্যন্ত বিরক্ত। তিনি ছেলের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক রয়েছে বলে দফায় দফায় তিনি অভিযোগ পেয়েছেন, আর ছেলেও মাকে দেখাশোনা করে না। মাসে 1 থেকে 2 বার আসেন। অন্য সময় তিনি কাটান রাজ্য পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাকে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের প্রতিপত্তির বিষয়। 2019 সালে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারে সংযুক্ত হন এই অভিযুক্ত ধর্ষক সঞ্জয় রায়। প্রাথমিক পর্যায়ে জানা গেছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সিভিক ভলেন্টিয়ার হিসাবে জয়েন করেন। তার কিছুদিন পরই হয় তার পদোন্নতি, অর্থাৎ কলকাতা পুলিশের ওয়েলফেয়ারে পাঠানো হয় ধর্ষক সঞ্জয় রায়কে। আর তারপরেই এই সঞ্জয় রায় ধীরে ধীরে আরজি করের দালাল চক্রের সঙ্গে যুক্ত হয়। অভিযোগ এই ধৃত আরজি করের এক বিশাল বড় দালাল চক্র চালায়। দালাল চক্র নিয়ে রাজ্য প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে বলে শুনে থাকেন, কিন্তু বাস্তবে রাজ্যে কোনো সরকারি হাসপাতাল আজও পর্যন্ত দালাল চক্র মুক্ত হয়নি, বরঞ্চ দফায় দফায় দালাল চক্র বেড়েই গেছে। আগামী দিনে যা আরও বাড়বে তার কারণ হচ্ছে রাজ্য প্রশাসনের ব্যর্থতা, কারণ হচ্ছে জেলা প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা, যার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এই সঞ্জয় রায়ের মতন অমানুষ জানোয়ারেরা, যারা আরজি করে ওই স্নাতকোত্তর মহিলা ডাক্তারের সঙ্গে এমন নির্মম ঘটনা ঘটায়। এই সঞ্জয় রায়দের চিহ্নিত করা অত্যন্ত কঠিন। আপনার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে এই বিকৃত মানসিকতার মানুষেরা, যাদের কোনো ধর্ম নেই, জাতি নেই, যারা সব কিছুর ঊর্ধ্বে, যারা মানুষরূপী জানোয়ার। আর এই সঞ্জয় রায় আরও একবার তা প্রমাণ করেছে। যদিও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়াল এই অভিযুক্ত কি কাজ করেন তা কিন্তু সাংবাদিক বৈঠকে এড়িয়ে গেছেন। এমনকি দফায় দফায় তাকে প্রশ্ন করা হলে তিনি বিরক্ত পর্যন্ত হয়ে ওঠেন। তিনি একটা কথাই বলেন, তার চোখে এই ব্যক্তি অভিযুক্ত যাকে বিন্দু মাত্র স্পেয়ার করা হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের জন্মলগ্ন থেকে দফায় দফায় সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ সামনে এসেছে। কখনো সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় ট্রাফিক গার্ড হিসাবে চালকদের সঙ্গে অভব্য ব্যবহার করতে দেখা গেছে, আবার কখনো সিভিক ভলেন্টিয়াররা পথ চলতি মানুষের সঙ্গে অভব্য ব্যবহার করেছেন, গুন্ডামি করেছেন। আবার কোথাও সিভিক ভলেন্টিয়াররা বিভিন্ন দোকান, বাজার, শপিং মলে গিয়ে অভব্য আচরণ করে গুন্ডামি করেছেন। অর্থাৎ সব জায়গাতেই এই সিভিক ভলেন্টিয়াররা অত্যন্ত কুখ্যাত হয়ে উঠেছে আমাদের রাজ্য জুড়ে। আর যার মধ্যে নতুন উদাহরণ সংযোজিত হলো এই সিভিক ভলেন্টিয়ার ধর্ষক সঞ্জয় রায়। এখন দেখার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতার পরিবারকে এবং রাজ্যের মানুষের কাছে কথা দিয়েছেন এই ঘটনার সম্পূর্ণ তদন্ত দ্রুত হবে,
ফাস্ট ট্র্যাক কোর্টে এই ঘটনা অর্থাৎ এই মামলার দ্রুত শুনানি শেষ হবে, পাশাপাশি অভিযুক্তের যথাযুক্ত দৃষ্টান্তমূলক এমনকি সর্বোচ্চ শাস্তিরও দাবি জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশও তার সর্বোচ্চ শাস্তির জন্য যাবতীয় চেষ্টা করবে বলে আশ্বস্ত করেছে। এখন দেখার সত্যি ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার দ্রুত শুনানি কতটা দ্রুততার সঙ্গে হয়। এখন দেখার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে থাকা অভিযোগ কত দ্রুত প্রমাণ করতে পারে কলকাতা পুলিশ। আর তারই মধ্যে দিয়ে লুকিয়ে রয়েছে আমাদের রাজ্যের মেডিকেল কলেজের এই ডাক্তারি পড়ুয়া এবং স্নাতকোত্তর ডাক্তার, বিশেষ করে মহিলা ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টিও। তাদের সুরক্ষার বিষয়টা অন্যতম গুরুত্বপূর্ণ এই গোটা প্রসঙ্গের মধ্যে। রাজ্য সরকার এই ঘটনাকে কেন্দ্র করে যদি শিক্ষা নিয়ে অবিলম্বে রাজ্য জুড়ে সকল মেডিকেল কলেজে মহিলা ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের রাতে ডিউটির সময় সুরক্ষা দিতে তৎপরতা না দেখায় এবং সঠিক যথা উপযুক্ত পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে এরকম ঘটনা আরও একবার ঘটতে পারে। আর এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার আমাদের সামনে, আমাদের মনে কোথাও যেন উস্কে উঠল দিল্লির নির্যাতিতার সেই কুখ্যাত ঘটনা, দিল্লির সেই কুখ্যাত গণধর্ষণের ঘটনা। উঠে এলো বারাসাতের সেই কুখ্যাত গণধর্ষণের ঘটনা। আর এই সবের মধ্যে দিয়ে আরজি করের এই ঘটনা আরও একটি নতুন উদাহরণ তৈরি করলো আমাদের দেশের মহিলা সুরক্ষা এবং মহিলা নির্যাতনের ঘটনার প্রেক্ষাপট এবং ইতিহাসের মধ্যে। আগামী দিনে আরজি করের এই ঘটনার দিকে আমাদের নজর থাকবে। একেবারেই স্বপ্নদ্বীপের ঘটনাকে কেন্দ্র করে যেমন 24 ঘন্টার মৌপিয়া নন্দী নজর রেখেছে, তেমনটা নজর নয়, বাস্তবেই আমাদের নজর থাকবে, যেমনটা নজর থাকবে আপনাদের রাজ্যের সকল মানুষের। আর নির্যাতিতা মৃতার পরিবারের প্রতি আশীর্বাদ দ্য ট্রুথ অসংখ্য শোক জ্ঞাপন করছে। আর এখানেই রইল আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, প্রকৃতিও এই ঘটনার জন্য নিজের চোখের জল ঝরাচ্ছে। আর তারই মধ্যে আজকের এপিসোড এখানেই শেষ করলাম। আমি আশীর্বাদ, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।